নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত জানাই গল্প বাগিশের আরও একটি পর্বে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, বাঙালির দিনরাত্রির ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরে বাইরে। আজ শুনবেন প্রথম পর্ব। তাহলে শুরু করা যাক। মাগো, আজ মনে পড়ছে তোমার সেই সিঁথের সিঁদুর, চওড়া সেই লাল পেড়ে শাড়ি, সেই তোমার দুটি চোখ শান্ত স্নিগ্ধ গভীর। সে যে দেখেছি আমার চিত্তাকাশে ভোরবেলাকার অরুণ রাগ রেখার মতো। আমার জীবনের দিন যে সেই সোনার পাথেয় নিয়ে যাত্রা করে বেরিয়েছিল, তারপরে পথে কালো মেঘ কি ডাকাতের মতো ছুটে এলো। সেই আমার আলোর সম্বল কি এক কণাও রাখল না। কিন্তু জীবনের ব্রাহ্ম মুহূর্তে সেই যে উষা সতীর দান, দুর্যোগে সে ঢাকা পড়ে, তবু সে কি নষ্ট হবার? আমাদের দেশে তাকেই বলে সুন্দর, যার বর্ণ গৌর। কিন্তু যে আকাশ আলো দেয় সে যে নীল। আমার মায়ের বর্ণ ছিল শ্যামলা, তার দীপ্তি ছিল পুণ্যের, তার রূপের গর্বকে লজ্জা দিত। আমি মায়ের মতো দেখতে, এই কথা সকলে বলে। তা নিয়ে ছেলেবেলায় একদিন আয়নার উপর রাগ করেছি। মনে হতো আমার সর্বাঙ্গে এ যেন একটা অন্যায়। আমার গায়ের রং এ যেন আমার আসল রং নয়, এ যেন আর কারো জিনিস, একেবারে আগা গোড়া ভুল। সুন্দরী তো নই, কিন্তু মায়ের মতো যেন সতীর যশ পাই, দেবতার কাছে এক মনে এই বর চাইতুম। বিবাহের সম্বন্ধ হবার সময় আমার শ্বশুরবাড়ি থেকে দৈবজ্ঞ এসে আমার হাত দেখে বলেছিল, এ মেয়েটি সুলক্ষণা সতীলক্ষ্মী হবে। মেয়েরা সবাই বললে, তা হবেই তো, বিমলা যে ওর মায়ের মতো দেখতে। রাজার ঘরে আমার বিয়ে হলো। তাদের কোন কালের বাদশাহের আমলের সম্মান। ছেলেবেলায় রূপকথার রাজপুত্রের কথা শুনেছি। তখন থেকে মনে একটা ছবি আঁকা ছিল। রাজার ঘরের ছেলে, দেহখানি যেন চামেলি ফুলের পাপড়ি দিয়ে গড়া। যুগ যুগান্তর যেসব কুমারী শিব পূজা করে এসেছে, তাদেরই একাগ্র মনের কামনা দিয়ে সেই মুখ যেন তিলে তিলে তৈরি। সে কি চোখ, কি নাক! তরুণ গোফের রেখা ভ্রমরের দুটি ডানার মতো, যেমন কালো তেমনি কোমল। স্বামীকে দেখলুম, তার সঙ্গে ঠিক মেলে না। এমনকি তার রং দেখলুম আমারই মতো। নিজের রূপের অভাব নিয়ে মনে যে সংকোচ ছিল, সেটা কিছু ঘুচল বটে, কিন্তু সেই সঙ্গে একটা দীর্ঘ নিঃশ্বাসও পড়ল। নিজের জন্য লজ্জায় না হয় মরেই যেতুম, তবু মনে মনে যে রাজপুত্রটি ছিল, তাকে একবার চোখে চোখে দেখতে পেলুম না কেন? কিন্তু রূপ যখন চোখের পাহারা এড়িয়ে লুকিয়ে অন্তরে দেখা দেয়, সেই বুঝি ভালো। তখন সে যে ভক্তির অমরাবতীতে এসে দাঁড়ায়, সেখানে তাকে কোনো সাজ করে আসতে হয় না। ভক্তির আপন সৌন্দর্যে সমস্তই কেমন যেন সুন্দর হয়ে ওঠে, সে আমি ছেলেবেলায় দেখেছি। মা যখন বাবার জন্য বিশেষ করে ফলের খোসা ছাড়িয়ে সাদা পাথরের রেকাবিতে জলখাবার গুছিয়ে দিতেন, বাবার জন্যে পানগুলি বিশেষ করে কেওড়া জলের ছিটে দেওয়া কাপড়ের টুকরোয় আলাদা করে জড়িয়ে রাখতেন, তিনি খেতে বসলে তাল পাথার পাখা নিয়ে আস্তে আস্তে মাছি তাড়িয়ে দিতেন, তার সেই লক্ষ্মীর হাতের আদর, তার সেই হৃদয়ের সুধা রসের ধারা কোন অপরূপ রূপের সমুদ্রে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ত, সে যে আমার সেই ছেলেবেলাতেও মনের মধ্যে বুঝতুম। সেই ভক্তির সুরটি কি আমার মনের মধ্যে ছিল না? ছিল, তর্ক না,
ভালো মন্দের তত্ত্ব নির্ণয় না, সে কেবলমাত্র একটি সুর। সমস্ত জীবনকে যদি জীবন বিধাতার মন্দির প্রাঙ্গণে একটি স্তব গান করে বাজিয়ে যাবার কোনো সার্থকতা থাকে, তবে সেই প্রভাতের সুরটি আপনার কাজ আরম্ভ করেছিল। মনে আছে, ভোরের বেলায় উঠে অতি সাবধানে যখন স্বামীর পায়ের ধুলো নিতুম, তখন মনে হতো আমার সিঁথের সিঁদুরটি যেন শুকতারার মতো জ্বলে উঠল। একদিন তিনি হঠাৎ জেগে হেসে উঠে বললেন, ও কি বিমল, করছো কি? আমার সে লজ্জা ভুলতে পারবো না। তিনি হয়তো ভাবলেন আমি লুকিয়ে পুণ্য অর্জন করছি, কিন্তু নয় নয়, সে আমার পুণ্য নয়, সে আমার নারীর হৃদয়। তার ভালোবাসা আপনি পূজা করতে চায়। আমার শ্বশুর পরিবার সাবেক নিয়মে বাঁধা, তার কতক কায়দা কানুন মোগল পাঠানের, কতক বিধিবিধান মনু পরাশরের। কিন্তু আমার স্বামী একেবারে একেলে। এ বংশে তিনিই প্রথম রীতিমতো লেখাপড়া শেখেন আর MA পাশ করেন। তার বড় দুই ভাই মদ খেয়ে অল্প বয়সে মারা গেছেন, তাদের ছেলেপুলে নেই। আমার স্বামী মদ খান না, তার চরিত্রে কোনো চঞ্চলতা নেই। এ বংশে এটা এত খাপছাড়া যে সকলে এতটা পছন্দ করে না। মনে করে যাদের ঘরে লক্ষ্মী নেই, অত্যন্ত নির্মল হাওয়া তাদেরই সাজে। কলঙ্কের প্রশস্ত জায়গা তারার মধ্যে নেই, চাঁদের মধ্যেই আছে। বহুকাল হলো আমার শ্বশুর শাশুড়ির মৃত্যু হয়েছে। আমার দিদি শাশুড়ি ঘরের কর্ত্রী, আমার স্বামী তার বক্ষের হার, তার চক্ষের মণি। এই জন্যেই আমার স্বামী কায়দার গণ্ডি ডিঙিয়ে চলতে সাহস করতেন। এই জন্যেই তিনি যখন মিস গিলবিকে আমার সঙ্গিনী আর শিক্ষক নিযুক্ত করলেন, তখন ঘরে বাইরে যত রসনা ছিল তার সমস্ত রস বিষ হয়ে উঠল। তবু আমার স্বামীর জেদ বজায় রইল। সেই সময়ই তিনি BA পাশ করে MA পড়ছিলেন। কলেজে পড়বার জন্য তাকে কলকাতায় থাকতে হতো। তিনি প্রায় রোজই আমাকে একটি করে চিঠি লিখতেন। তার কথা অল্প, তার ভাষা সাদা, তার হাতের সেই গোটা গোটা গোল গোল অক্ষরগুলি যেন স্নিগ্ধ হয়ে আমার মুখের দিকে চেয়ে থাকত। একটি চন্দন কাঠের বাক্সের মধ্যে আমি তার চিঠিগুলি রাখতুম, আর রোজ বাগান থেকে ফুল তুলে সেগুলি ঢেকে দিতুম। তখন আমার সেই রূপকথার রাজপুত্র অরুণালোকে চাঁদের মতো মিলিয়ে গেছে। সেদিন আমার সত্যকার রাজপুত্র এসে বসেছে আমার হৃদয় সিংহাসনে। আমি তার রানী, তার পাশে আমি বসতে পেরেছি। কিন্তু তার চেয়ে আনন্দ তার পায়ের কাছে আমার যথার্থ স্থান। আমি লেখাপড়া করেছি, সুতরাং এখনকার কালের সঙ্গে আমার এখনকার ভাষাতেই পরিচয় হয়ে গেছে। আমার আজকের এই কথাগুলো আমার নিজের কাছেই কবিত্বের মতো শোনাচ্ছে। এই কালের সঙ্গে যদি আমার মোকাবিলা না হতো, তাহলে আমার সেদিনকার সেই ভাবটাকে সোজা গদ্য বলেই জানতুম। মনে জানতুম মেয়ে হয়ে জন্মেছি, এ যেন আমার ঘর গড়া কথা নয়। তেমনি মেয়ে মানুষ প্রেমকে ভক্তিতে গলিয়ে দেবে, এও তেমনি সহজ কথা। এর মধ্যে বিশেষ কোনো একটা অপরূপ কাব্য সৌন্দর্য আছে কিনা সেটা এক মুহূর্তের জন্য ভাববার দরকার নেই। কিন্তু সেই কিশোর বয়স থেকে আজ এই যৌবনের মাঝামাঝি পর্যন্ত পৌঁছতে না পৌঁছতে আর এক যুগে এসে পড়েছি। যেটা নিঃশ্বাসের মতো সহজ ছিল, এখন সেটাকে কাব্যকলার মতো করে গড়ে তোলবার উপদেশ আসছে। এখনকার ভাবুক পুরুষেরা সধবার পাতিব্রত্যে এবং বিধবার ব্রহ্মচর্যে যে কী অপূর্ব কবিত্ব আছে, সে কথা প্রতিদিন সুর চড়িয়ে চড়িয়ে বলছেন। তার থেকে বোঝা যাচ্ছে জীবনের এই জায়গায় কেমন করে সত্যে আর সুন্দরের বিচ্ছেদ হয়ে গেছে।
এখন কি কেবলমাত্র সুন্দরের দোহাই দিলে আর সত্যকে ফিরে পাওয়া যাবে? মেয়ে মানুষের মন সবই যে এক ছাঁচে ঢালা তা আমি মনে করি নে, কিন্তু এটুকু জানি আমার মনের মধ্যে আমার মায়ের সেই জিনিসটি ছিল, সেই ভক্তি করবার ব্যগ্রতা। সে যে আমার সহজ ভাব তা আজকে স্পষ্ট করে বুঝতে পারছি যখন, সেটা বাইরের দিক থেকে আর সহজ নেই। এমনি আমার কপাল। আমার স্বামী আমাকে সেই পূজার অবকাশ দিতে চাইতেন না, সেই ছিল তার মহত্ব। তীর্থের অর্থপিশাচ পাণ্ডা পূজার জন্য কাড়াকাড়ি করে, কেননা সে পূজনীয় নয়। পৃথিবীতে যারা কাপুরুষ তারাই স্ত্রীর পূজা দাবি করে থাকে, তাতে পূজারী ও পূজিত দুইয়েরই অপমানের এক শেষ। কিন্তু এত সেবা আমার জন্যে কেন? সাজসজ্জা, দাস দাসী জিনিসপত্রের মধ্যে দিয়ে যেন আমার দুই কুল ছাপিয়ে তার আদরের বান ডেকে বইল। এই সমস্তকে ঠেলে আমি নিজেকে দান করব কোন ফাঁকে? আমার পাওয়ার সুযোগের চেয়ে দেওয়ার সুযোগের দরকার অনেক বেশি ছিল। প্রেম যে স্বভাব বৈরাগী, সে যে পথের ধারে ধুলার পরে আপনার অজস্র ফুল ফুটিয়ে দেয়। সে তো বৈঠকখানার চিনের টবে আপনার ঐশ্বর্য মেলতে পারে না। আমাদের অন্তঃপুরে যে সমস্ত সাবেক দস্তুর চলিছিল, আমার স্বামী তাকে সম্পূর্ণ ঠেলতে পারতেন না। দিনে দুপুরে যখন তখন অবাধে তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হতে পারত না। আমি জানতুম ঠিক কখন তিনি আসবেন, তাই যেমন তেমন এলোমেলো হয়ে আমাদের মিলন ঘটতে পারত না। আমাদের মিলন যেন কবিতার মিল। সে আসত ছন্দের ভিতর দিয়ে, জ্যোতির ভিতর দিয়ে। দিনের কাজ সেরে গা ধুয়ে যত্ন করে চুল বেঁধে কপালে সিঁদুরের টিপ দিয়ে কোঁচানো শাড়িটি পরে ছড়িয়ে পড়া সমস্ত দেহ মনকে সমস্ত সংসার থেকে সম্পূর্ণ ফিরিয়ে এনে একজনের কাছে একটি বিশেষ সময়ের সোনার থালায় নিবেদন করে দিতুম। সেই সময়টুকু অল্প, কিন্তু অল্পের মধ্যে সে অসীম। আমার স্বামী বরাবর বলে এসেছেন, স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি সমান অধিকার, সুতরাং তাদের সমান প্রেমের সম্বন্ধ। এ নিয়ে আমি তার সঙ্গে কোনোদিন তর্ক করিনি, কিন্তু আমার মন বলে ভক্তিতে মানুষকে সমান হবার বাধা দেয় না। ভক্তিতে মানুষকে উপরের দিকে তুলে সমান করতে চায়। তাই সমান হতে থাকবার আনন্দ তাতে বরাবর পাওয়া যায়। কোনোদিন তা চুকে গিয়ে হেলার জিনিস হয়ে ওঠে না। প্রেমের থালায় ভক্তির পূজা আরতির আলোর মতো পূজা যে করে এবং যাকে পূজা করা হয়, দুয়ের উপরেই সে আলো সমান হয়ে পড়ে। আমি আজ নিশ্চয় জেনেছি, স্ত্রীলোকের ভালোবাসা পূজা করেই পূজিত হয়, নইলে সে ধিক ধিক। আমাদের ভালোবাসার প্রদীপ যখন জ্বলে তখন তার শিখা উপরের দিকে ওঠে। প্রদীপের পোড়া তেলই নিচের দিকে পড়তে পারে। প্রিয়তম, তুমি আমার পূজা চাওনি, সে তোমারই যোগ্য, কিন্তু পূজা নিলে ভালো করতে। তুমি আমাকে সাজিয়ে ভালোবেসেছ, শিখিয়ে ভালোবেসেছ। যা চেয়েছি তা দিয়ে ভালোবেসেছ, যা চাইনি তা দিয়ে ভালোবেসেছ। আমার ভালোবাসায় তোমার চোখের পাতা পড়েনি, তা দেখেছি। আমার ভালোবাসায় তোমার লুকিয়ে নিঃশ্বাস পড়েছে, তা দেখেছি। আমার দেহকে তুমি এমন করে ভালোবেসেছ যেন সে স্বর্গের পারিজাত। আমার স্বভাবকে তুমি এমনি করে ভালোবেসেছ যেন সে তোমার সৌভাগ্য। এতে আমার মনে গর্ব আসে। আমার মনে হয়
এ আমারই ঐশ্বর্য, যার লোভে তুমি এমন করে আমার দ্বারে এসে দাঁড়িয়েছ। তখন রানীর সিংহাসনে বসে মানের দাবি করি। সে দাবি কেবল বাড়তেই থাকে, কোথাও তার তৃপ্তি হয় না। পুরুষকে বশ করবার শক্তি আমার হাতে আছে, এই কথা মনে করেই কি নারীর সুখ, না তাতেই নারীর কল্যাণ? ভক্তির মধ্যে সেই গর্বকে ভাসিয়ে দিয়ে তবেই তার রক্ষা। শঙ্কর তো ভিক্ষুক হয়েই অন্নপূর্ণার দ্বারে এসে দাঁড়িয়েছেন, কিন্তু এই ভিক্ষার রুদ্র তেজ কি অন্নপূর্ণা সইতে পারতেন যদি তিনি শিবের জন্য তপস্যা না করতেন? আজ মনে পড়ছে সেদিন আমার সৌভাগ্যে সংসারে কত লোকের মনে কত ঈর্ষার আগুন ধিকি ধিকি জ্বলেছিল। ঈর্ষা তো হবারই কথা, আমি যে অমনি পেয়েছি, ফাঁকি দিয়ে পেয়েছি। কিন্তু ফাঁকি তো বরাবর চলে না, দাম দিতেই হয়, নইলে বিধাতা সহ্য করেন না। দীর্ঘকাল ধরে প্রতিদিন সৌভাগ্যের ঋণ শোধ করতে হয়, তবেই সত্য ধ্রুব হয়ে ওঠে। ভগবান আমাদের দিতেই পারেন, কিন্তু নিতে যে হয় নিজের গুণে। পাওয়া জিনিসও আমরা পাইনি, এমনি আমাদের পোড়া কপাল। আমার সৌভাগ্যে কত কন্যার পিতার দীর্ঘ নিঃশ্বাস পড়েছিল। আমার কি তেমনি রূপ, তেমনি গুণ? আমি কি এই ঘরের যোগ্য? এমন কথা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে উঠেছে। আমার দিদি শাশুড়ি, শাশুড়ি সকলেরই অসামান্য রূপের খ্যাতি ছিল। আমার দুই বিধবা জায়ের মতো এমন সুন্দরী দেখা যায় না। পরে পরে যখন তাদের দুজনেরই কপাল ভাঙল, তখন আমার দিদি শাশুড়ি পণ করে বসলেন যে তাঁর একমাত্র অবশিষ্ট নাতির জন্যে তিনি আর রূপসীর খোঁজ করবেন না। আমি কেবলমাত্র সুলক্ষণের জোরেই এই ঘরে প্রবেশ করতে পারলুম, নইলে আমার আর কোনো অধিকার ছিল না। আমাদের ঘরে এই ভোগের সংসারে খুব অল্প স্ত্রী যথার্থ স্ত্রীর সম্মান পেয়েছেন, কিন্তু সেটাই নাকি এখনকার নিয়ম। তাই মদের ফেনা আর নোটের নূপুর নিক্কণের তলায় তাঁদের জীবনের সমস্ত কান্না তলিয়ে গেলেও তারা কেবলমাত্র বড় ঘরের ঘরণীর অভিমান বুকে আঁকড়ে ধরে মাথাটাকে উপরে ভাসিয়ে রেখেছিলেন। অথচ আমার স্বামী মদও ছুলেন না, আর নারী মাংসের লোভে পাপের পণ্যশালার দ্বারে দ্বারে মনুষ্যত্বের থলি উজাড় করে ফিরলেন না। এ কি আমার গুণে? পুরুষের উদ্ভ্রান্ত উন্মত্ত মনকে বশ করবার মতো কোনো মন্ত্র বিধাতা আমাকে দিয়েছিলেন? কেবলমাত্রই কপাল, আর কিছুই না। আর তাঁদের বেলাতেই কি পোড়া বিধাতার হুঁশ ছিল না? সকল অক্ষরই বাঁকা হয়ে উঠল। সন্ধ্যা হতে না হতেই তাঁদের ভোগের উৎসব মিটে গেল। কেবল রূপ যৌবনের বাতিগুলো শূন্য সভায় সমস্ত রাত ধরে মিছে জ্বলতে লাগলো। কোথাও সঙ্গীত নেই, কেবলমাত্রই জ্বালা। আমার স্বামীর পৌরুষকে তাঁর দুই ভাজ অবজ্ঞা করবার ভান করতেন। এমন মানে সংসারের তড়িটাকে একটিমাত্র স্ত্রীর আঁচলের পাল তুলে দিয়ে চালানো। কথায় কথায় তাদের কত খোঁটাই খেয়েছি। আমি যেন আমার স্বামীর সোহাগ কেবল চুরি করে নিচ্ছি, কেবল ছলনা। তার সমস্তই কৃত্রিম, এখনকার কালের বিবিয়ানার নির্লজ্জতা। আমার স্বামী আমাকে হাল ফ্যাশনের সাজে সজ্জায় সাজিয়েছেন। সেই সমস্তই রং বেরঙের জ্যাকেট, শাড়ি, সেমিজ, পেটিকোটের আয়োজন দেখে তাঁরা জ্বলতে থাকতেন। রূপ নেই, রূপের ঠাট। দেহটাকে যে একেবারে দোকান করে সাজিয়ে তুললে গো, লজ্জা করে না? আমার স্বামী সমস্তই জানতেন, কিন্তু
মেয়েদের উপর যে তার হৃদয় করুণায় ভরা। তিনি আমাকে বারবার বলতেন, রাগ করো না। মনে আছে আমি একবার তাকে বললুম, মেয়েদের মন বড়ই ছোট, বড়ই বাঁকা। তিনি জবাব দিয়েছিলেন, চীন দেশের মেয়েদের পা যেমন ছোট, যেমন বাঁকা। সমস্ত সমাজ যে চারদিক থেকে আমাদের মেয়েদের মনকে চেপে ছোট করে বাঁকিয়ে রেখে দিয়েছে। ভাগ্য যে ওদের জীবনটাকে নিয়ে জুয়ো খেলছে। দান পড়ার উপরই সমস্ত নির্ভর। নিজের কোন অধিকার ওদের আছে? আমার যারা তাঁদের দেওরের কাছে যা দাবি করতেন তাই পেতেন। তাঁদের দাবি ন্যায্য কি অন্যায্য তিনি তার বিচার মাত্র করতেন না। আমার মনের ভিতরটা জ্বলতে থাকতো যখন দেখতুম তাঁরা এর জন্য একটুও কৃতজ্ঞ ছিলেন না। এমনকি আমার বড় যা, যিনি জপে তপে ব্রতে উপবাসে ভয়ঙ্কর সাত্ত্বিক, বৈরাগ্য যার মুখে এত বেশি খরচ হতো যে মনের জন্যে সিকি পয়সার বাকি থাকতো না, তিনি আমাকে বারবার শুনিয়ে শুনিয়ে বলতেন যে তাকে তার উকিল দাদা বলেছেন, যদি আদালতে তিনি নালিশ করেন তাহলে তিনি, সে কত কি, সে আর ছাই কি লিখব। আমার স্বামীকে কথা দিয়েছি যে কোনোদিন কোনো কারণেই আমি এদের কথার জবাব করব না। তাই জ্বালা আরও আমার অসহ্য হতো। আমার মনে হতো ভালো হবার একটা সীমা আছে, সেটা পেরিয়ে গেলে কেমন যেন তাতে পৌরুষের ব্যাঘাত হয়। আমার স্বামী বলতেন, আইন কিংবা সমাজ তার ভাজেদের সপক্ষ নয়। কিন্তু একদিন স্বামীর অধিকারের যেটাকে নিজের বলেই তাঁরা নিশ্চিত জেনেছিলেন, আজ সেটাকেই ভিক্ষুকের মতো পরের মন জুগিয়ে চেয়ে চিনতে নিতে হচ্ছে। এই অপমান যে বড় কঠিন। এর উপরেও আবার কৃতজ্ঞতা দাবি করা, মার খেয়ে আবার বকশিশ দিতে হবে। সত্য কথা বলবো, আমি অনেকবার মনে মনে ভেবেছি আর একটু মন্দ হবার মতো তেজ আমার স্বামীর থাকা উচিত ছিল। আমার মেজোজা ছিলেন অন্য ধরনের। তার বয়স অল্প, তিনি সাত্ত্বিকতার ভরণ করতেন না, বরঞ্চ তার কথাবার্তা হাসি ঠাট্টায় কিছু রসের বিকার ছিল। যেসব যুবতী দাসী তার কাছে রেখেছিলেন তাদের রকম সকম একেবারেই ভালো নয়। তা নিয়ে কেউ আপত্তি করবার লোক ছিল না, কেননা এ বাড়ির ওই রকমই দস্তুর। আমি বুঝতুম আমার স্বামী যে অকলঙ্ক, আমার এই বিষয়ে সৌভাগ্য তাঁর কাছে অসহ্য। তাই তাঁর দেওরের যাতায়াতের পথে ঘাটে নানা রকম ফাঁদ পেতে রাখতেন। এই কথাটা কবুল করতে আমার সবচেয়ে লজ্জা হয় যে আমার অমন স্বামীর জন্যেও মাঝে মাঝে আমার মনে ভয়ে ভাবনা ঢুকত। এখনকার হাওয়াটাই যে ঘোলা, তার ভিতর দিয়ে স্বচ্ছ জিনিসকেও স্বচ্ছ বোধ হয় না। আমার মেজোজা মাঝে মাঝে এক একদিন নিজে নিজে রেঁধে বেড়ে দেওরকে আদর করে খেতে ডাকতেন। আমার ভারী ইচ্ছা হতো তিনি যেন কোনো ছুতো করে বলেন, না আমি যেতে পারবো না। যা মন্দ তার তো একটা শাস্তি পাওনা আছে। কিন্তু ফিবারেই যখন তিনি হাসি মুখে নিমন্ত্রণ রাখতে যেতেন, আমার মনের মধ্যে একটু কেমন, সে আমার অপরাধ, কিন্তু কি করব, আমার মন মানত না। মনে হতো এর মধ্যে পুরুষ মানুষের একটু চঞ্চলতা আছে। সে সময়টাতে আমার অন্য সহস্র কাজ থাকলেও কোনো একটা ছুতো করে আমার মেজো জায়ের ঘরে গিয়ে বসতুম। মেজো জা হেসে হেসে বলতেন, বাস রে, ছোট রানীর একদণ্ড চোখের আড়াল হবার জো নেই, একেবারে কড়া পাহারা। বলি, আমাদেরও তো একদিন ছিল, কিন্তু এত করে আগলে রাখতে শিখিনি। আমার স্বামী এদের দুঃখটাই দেখতেন, দোষ দেখতে পেতেন না।
আমি বলতুম, আচ্ছা না হয় যত দোষ সবই সমাজের, কিন্তু অত বেশি দয়া করবার দরকার কি? মানুষ না হয় কিছু কষ্টই পেলে, তাই বলে কি? কিন্তু তার সঙ্গে পারবার জো নেই। তিনি তর্ক না করেই একটু হাসতেন। বোধহয় আমার মনের মধ্যে যে একটুখানি কাঁটা ছিল সেটুকু তার অজানা ছিল না। আমার রাগের সত্যিকার ঝাঁঝটুকু সমাজের উপরেও না, আর কারো উপরেও না। সে আর বলবো না। স্বামী একদিন আমাকে বোঝালেন, তোমার এই যে সমস্তকে ওরা মন্দ বলছে, যদি সত্যিই এগুলোকে মন্দ জানতো তাহলে এতে ওদের এত রাগ হতো না। তাহলে এমন অন্যায় রাগ কিসের জন্যে? অন্যায় বলবো কেমন করে? ঈর্ষা জিনিসটার মধ্যে একটি সত্য আছে, সে হচ্ছে এই যে যা কিছু সুখের সেটি সকলেরই পাওয়া উচিত ছিল। তা বিধাতার সঙ্গে ঝগড়া করলেই হয়, আমার সঙ্গে কেন? বিধাতাকে যে হাতের কাছে পাওয়া যায় না। তা ওরা যা পেতে চান তা নিলেই হয়। তুমি তো বঞ্চিত করতে চাও না। পরুন না শাড়ি, জ্যাকেট, গয়না, জুতো, মোজা। মেমের কাছে পড়তে চান তো সে তো ঘরেই আছে। আর বিয়েই যদি করতে চান, তুমি তো বিদ্যাসাগরের মতো অমন একটা সাগর পেরোতে পারো, তোমার এমন সম্বল আছে। ওই তো মুশকিল, মন যা চায় তা হাতে তুলে দিলেও নেবার জো নেই। তাই বুঝি কেবল ন্যাকামি করতে হয়, যেন যেটা পাইনি সেটা মন্দ, অথচ কেউ পেলে সর্বশরীর জ্বলতে থাকে। যে মানুষ বঞ্চিত, এমনি করেই সে আপনার বঞ্চনার চেয়ে বড় হয়ে উঠতে চায়, ওই তার সান্ত্বনা। যাই বলো তুমি, মেয়েরা বড় ন্যাকা। ওরা সত্যি কথাকে কবুল করতে চায় না, ছল করে। তার মানে ওরা সবচেয়ে বঞ্চিত। এমনি করে উনি যখন বাড়ির মেয়েদের সব রকম ক্ষুদ্রতাই উড়িয়ে দিতেন, আমার রাগ হতো। সমাজ কি হলে কি হতে পারত সেসব কথা কয়ে তো কোনো লাভ নেই। কিন্তু পথে ঘাটে চারিদিকে এই যে কাঁটা গজিয়ে রইল, এই যে বাঁকা কথার টিটকারি, এই যে পেটে এক মুখে এক, একে দয়া করতে পারা যায় না? সে কথা শুনে তিনি বললেন, যেখানে তোমার নিজের একটু কোথাও বাজে সেখানেই বুঝি তোমার যত দয়া। আর যেখানে ওদের জীবনের এপিঠ ওপিঠ ফুঁড়ে সমাজের শেল বিঁধেছে, সেখানে দয়া করবার কিছু নেই। যারা পেটেও খাবে না তারাই পিঠেও সইবে। হবে হবে, আমারই মন ছোট, আর সকলেই ভালো, কেবল আমি ছাড়া। রাগ করে বললুম, তোমাকে তো ভিতরে থাকতে হয় না, সব কথা জানো না। এই বলে আমি তাকে ও মহলের একটা বিশেষ খবর দেবার চেষ্টা করতেই তিনি উঠে পড়লেন। বললেন, চন্দ্রনাথবাবু অনেকক্ষণ বাইরে বসে আছেন। আমি বসে বসে কাঁদতে লাগলুম। স্বামীর কাছে এমন ছোট প্রমাণ হয়ে গেলে বাঁচি কি করে? আমার ভাগ্য যদি বঞ্চিত হতো তাহলেও আমি যে কখনো ওদের মতো এমনতর হতুম না, সে তো প্রমাণ করবার জো নেই। দেখো, আমার একবার মনে হয় রূপের অভিমানের সুযোগ বিধাতা যদি মেয়েদের দেন, তবে অন্য অনেক অভিমানের দুর্গতি থেকে তারা রক্ষা পায়। হীরে জহরতের অভিমান করাও চলতো, কিন্তু রাজার ঘরে তার কোনো অর্থই নেই। তাই আমার অভিমান ছিল সতীত্বের, যেখানে আমার স্বামীকেও হার মানতে হবে এটা আমার মনে ছিল। কিন্তু যখনই সংসারের কোনো খিটিমিটি নিয়ে তার সঙ্গে কথা কইতে গেছি, তখনই বারবার এমন ছোট হয়ে গেছি যে সে আমাকে মেরেছে। তাই তখন আমি তাকেই উল্টে ছোট করতে চেয়েছি। মনে মনে বলেছি,
তোমার এসব কথাকে ভালো বলে মানব না। এ কেবলমাত্র ছেলে মানুষই, এ তো নিজেকে দেওয়া নয়, এ অন্যের কাছে ঠকা। আমার স্বামীর বড় ইচ্ছা ছিল আমাকে বাইরে বের করবেন। একদিন আমি তাকে বললুম, বাইরেতে আমার দরকার কি? তিনি বললেন, তোমার বাইরের দরকার থাকতে পারে। আমি বললুম, এতদিন যদি তার চলে গিয়ে থাকে আজও চলবে, সে গলায় দড়ি দিয়ে মরবে না? মরে তো মরুক না, সেজন্য আমি ভাবছি না, আমি আমার জন্যে ভাবছি। সত্যি নাকি? তোমার আবার ভাবনা কিসের? আমার স্বামী হাসি মুখে চুপ করে রইলেন। আমি তাঁর ধরন জানি, তাই বললুম, না, অমন চুপ করে ফাঁকিয়ে দিয়ে গেলে চলবে না, এই কথাটা তোমার শেষ করে যেতে হবে। তিনি বললেন, কথা কি মুখের কথাতেই শেষ হয়? সমস্ত জীবনের কত কথা শেষ হয় না। না, তুমি হেয়ালি রাখো, বলো। আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই। ওইখানে আমাদের দেনা পাওনা বাকি আছে। কেন? ঘরের মধ্যে পাওয়ার কমতি হলো কোথায়? এখানে আমাকে দিয়ে তোমার চোখ, কান, মুখ সমস্ত মুড়ে রাখা হয়েছে। তুমি যে কাকে চাও তাও জানো না, কাকে পেয়েছো তাও জানো না। খুব জানি গো, খুব জানি। মনে করছো জানি, কিন্তু জানো কি না তাও জানো না। দেখো, তোমার এই কথাগুলো সইতে পারি নে, সেই জন্যই তো বলতে চাইনি। তোমার চুপ করে থাকা আরও সইতে পারি নে, তাই তো আমার ইচ্ছে আমি কথাও কইব না, চুপও করব না। তুমি একবার বিশ্বের মাঝখানে এসে সমস্ত আপনি বুঝে নাও। এই ঘর গড়া ফাঁকির মধ্যে কেবলমাত্র ঘর কর্নাটুকু করে যাওয়ার জন্যে তুমিও হওনি, আমিও হইনি। সত্যের মধ্যে আমাদের পরিচয় যদি পাকা হয়, তবেই আমাদের ভালোবাসা সার্থক হবে। পরিচয় তোমার হয়তো বাকি থাকতে পারে, কিন্তু আমার কিছুই বাকি নেই। বেশ তো, আমারই যদি বাকি থাকে সেটুকু পূরণ করেই দাও না কেন? এ কথা নানা রকম আকারে বারবার উঠেছে। তিনি বলতেন, যে পেটুক মাছের ঝোল ভালোবাসে সে মাছকে কেটে কুটে সাঁতলে সিদ্ধ করে মশলা দিয়ে নিজের মনের মতোটি করে নেয়। কিন্তু যে লোক মাছকেই সত্য ভালোবাসে সে তাকে পিতলের হাঁড়িতে রেঁধে পাথরের বাটিতে ভর্তি করতে চায় না। সে তাকে ছাড়া জলের মধ্যেই বশ করতে পারে তো ভালো, না পারে তো ডাঙায় বসে অপেক্ষা করে। তারপরে যখন ঘরে ফেরে তখন এইটুকু তার সান্ত্বনা থাকে যে যাকে চাই তাকে পাইনি, কিন্তু নিজের শখের বা সুবিধার জন্য তাকে ছেঁটে ফেলে নষ্ট করিনি। আস্ত পাওয়াটাই সবচেয়ে ভালো। নিতান্তই যদি তা সম্ভব না হয় তবে আস্ত হারানোটাও ভালো। এসব কথা আমার একেবারেই ভালো লাগতো না, কিন্তু সেই জন্যেই তো তখন বের হয়নি তা নয়। আমার দিদি শাশুড়ি তখন বেঁচে ছিলেন। তার অমতে আমার স্বামী বিংশ শতাব্দীর প্রায় 20 আনা দিয়েই ঘর ভর্তি করে তুলেছিলেন। তিনিও সয়েছিলেন। রাজবাড়ির বউ যদি পর্দা ঘুচিয়ে বাইরে বেরোতো তাহলেও তিনি সইতেন। তিনি নিশ্চয় জানতেন এটাও একদিন ঘটবে। কিন্তু আমি ভাবতুম, এটা এতই কি জরুরি যে তাকে কষ্ট দিতে যাব? বইয়ে পড়েছি আমরা খাঁচার পাখি, কিন্তু অন্যের কথা জানি না। এই যে খাঁচার মধ্যে আমার এত ধরেছে যে বিশ্বেও তা ধরে না, অন্তত তখন তো সেই রকমই ভাবতুম। আমার দিদি শাশুড়ি যে আমাকে এত ভালোবাসতেন তার গোড়ার কারণটা এই যে তার বিশ্বাস
আমি আমার স্বামীর ভালোবাসা টানতে পেরেছিলুম। সেটা যেন কেবল আমারই গুণ, কিংবা আমার গ্রহ নক্ষত্রের চক্রান্ত। কেননা পুরুষ মানুষের ধর্মই হচ্ছে রসাতলে তলিয়ে যাওয়া। তার অন্য কোনো নাতিকে তার নাত বউরা সমস্ত রূপ যৌবন নিয়েও ঘরের দিকে টানতে পারেনি। তারা পাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন। কেউ তাদের বাঁচাতে পারলেন না। তাদের ঘরে পুরুষ মানুষের এই মরণের আগুন আমিই নেবালুম, এই ছিল তার ধারণা। সেই জন্যেই তিনি আমাকে যেন বুকে করে রেখেছিলেন। আমার একটু অসুখ বিসুখ হলে তিনি ভয় কাঁপতেন। আমার স্বামী সাহেবের দোকান থেকে যে সমস্ত সাজসজ্জা এনে সাজাতেন, সে তাঁর পছন্দসই ছিল না। কিন্তু তিনি ভাবতেন, পুরুষ মানুষের এমন কতকগুলো শখ থাকবেই যা নিতান্ত বাজে, যাতে কেবলই লোকসান। তাকে ঠেকাতে গেলেও চলবে না, অথচ সে যদি সর্বনাশ পর্যন্ত না পৌঁছয় তবেই রক্ষে। আমার নিখিলেশ বউকে যদি না সাজাতো, আর কাউকে সাজাতে যেত। এই জন্যে ফিবারে যখন আমার জন্যে কোনো নতুন কাপড় আসতো, তিনি তাই নিয়ে আমার স্বামীকে ডেকে কত ঠাট্টা কত আমোদ করতেন। হতে হতে শেষকালে তাঁরও পছন্দর রং ফিরেছিল। কলিযুগের কল্যাণে অবশেষে তাঁর এমন দশা হয়েছিল যে নাত বউ তাঁকে ইংরেজি বই থেকে গল্প না বললে তাঁর সন্ধ্যা কাটত না। দিদি শাশুড়ির মৃত্যুর পর আমার স্বামীর ইচ্ছা হলো আমরা কলকাতায় গিয়ে থাকি, কিন্তু কিছুতেই আমার মন উঠল না। এই যে আমার শ্বশুরের ঘর, দিদি শাশুড়ি কত দুঃখ কত বিচ্ছেদের ভিতর দিয়ে কত যত্নে একে এতকাল আগলে এসেছেন। আমি সমস্ত দায় একেবারে ঘুচিয়ে দিয়ে যদি কলকাতায় চলে যাই, তবে যে আমাকে অভিশাপ লাগবে, এই কথাই বারবার আমার মনে হতে লাগলো। দিদি শাশুড়ির শূন্য আসন আমার মুখের দিকে তাকিয়ে রইল। সেই সাধ্বী 8 বছর বয়সে এই ঘরে এসেছেন, আর 79 বছরে মারা গেছেন। তার সুখের জীবন ছিল না। ভাগ্য তার বুকে একটার পর একটা কত বাণী হেনেছে, কিন্তু প্রত্যেক আঘাতেই তার জীবন থেকে অমৃত উছলে উঠেছে। এই বৃহৎ সংসার সেই চোখের জলে গলানো পুণ্যের ধারায় পবিত্র। এ ছেড়ে আমি কলকাতার জঞ্জালে গিয়ে কি করব? আমার স্বামী মনে করেছিলেন এই সুযোগে আমার 2 জায়ের উপর এখানকার সংসারের কর্তৃত্ব দিয়ে গেলে তাতে তাঁদের মনেও সান্ত্বনা হতো, আর আমাদেরও জীবনটা কলকাতায় একটু ডালপালা মেলবার জায়গা পেত। আমার ওইখানেই গোল বেঁধেছিল। ওরা যে এতকাল আমাকে হাড়ে হাড়ে জ্বালিয়েছেন, আমার স্বামীর ভালো ওরা কখনো দেখতে পারেননি, আজ কি তারই পুরস্কার পাবেন? আর রাজ সংসার তো এইখানেই। আমাদের সমস্ত প্রজা, আমলা, আশ্রিত, অভ্যাগত, আত্মীয় সমস্তই এখানকার এই বাড়ির চারদিকে আঁকড়ে। কলকাতায় আমরা কে তা জানি নে, অন্য কজন লোকই বা জানে। আমাদের মান সম্মান ঐশ্বর্যের পূর্ণ মূর্তি এখানে। এই সমস্তই ওদের হাতে দিয়ে সীতা যেমন নির্বাসনে গিয়েছিলেন, তেমনি করে চলে যাব, আর ওরা পিছন থেকে হাসবেন। ওরা কি আমার স্বামীর এ দাক্ষিণ্যের মর্যাদা বোঝেন না? তার যোগ্য ওরা? তারপরে যখন কোনোদিন এখানে ফিরে আসতে হবে, তখন আমার আসনটি কি আর ফিরে পাবো? আমার স্বামী বলতেন, দরকার কি তোমার ওই আসনের? ও ছাড়াও তো জীবনের আরো অনেক জিনিস আছে, তার দাম অনেক বেশি। আমি মনে মনে বললুম, পুরুষ মানুষ এসব কথা ঠিক বোঝে না। সংসারটা যে কতখানি তা ওদের সম্পূর্ণ জানা নেই।
সংসারের বাহির মহলে যে ওদের বাসা। এ জায়গায় মেয়েদের বুদ্ধিমতেই ওদের চলা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা তেজ থাকা চাইতো। যারা চিরদিন এমন শত্রুতা করে এসেছেন, তাদের হাতে সমস্ত দিয়ে থুয়ে চলে যাওয়া যে পরাভব। আমার স্বামী যদি তা মানতে চান, আমি তো মানতে দিতে পারবো না। আমি যে মনে মনে বললুম, এ আমার সতীত্বের তেজ। আমার স্বামী আমাকে জোর করে কেন নিয়ে গেলেন না? আমি জানি কেন। তার জোর আছে বলেই জোর করেননি। তিনি আমাকে বরাবর বলে এসেছেন, স্ত্রী বলেই যে তুমি আমাকে কেবলই মেনে চলবে, তোমার উপর আমার এই দৌরাত্ম্য আমার নিজেরই সইবে না। আমি অপেক্ষা করে থাকব আমার সঙ্গে যদি তোমার মেলে তো ভালো, যদি না মেলে তো উপায় কি। কিন্তু তেজ বলে একটা জিনিস আছে। সেদিন আমার মনে হয়েছিল ওই জায়গায় আমি যেন আমার না, এ কথা আর মুখে আনাও চলবে না। রাত্রির সঙ্গে দিনের যে তফাৎ, সেটাকে যদি ঠিক হিসাব মতো ক্রমে ক্রমে ঘোচাতে হতো, তাহলে সে কি কোনো যুগে ঘুচত? কিন্তু সূর্য উঠে পরে অন্ধকার চুকে যায়, অসীমকালের হিসাব মুহূর্তকালে মেটে। বাংলাদেশে একদিন স্বদেশীর যুগ এসেছিল, কিন্তু সে যে কেমন করে তা স্পষ্ট বোঝা যায় না। তার আগেকার সঙ্গে এ যুগের মাঝখানকার ক্রম যেন নেই। বোধ করি সেই জন্যেই নূতন যুগ একেবারে বাঁধ ভাঙা বন্যার মতো আমাদের ভয় ভাবনা চোখের পলকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। কি হলো কি হবে তা বোঝবার সময় পাইনি। পাড়ায় বর আসছে, তার বাঁশি বাজছে, তার আলো দেখা দিয়েছে। অমনি মেয়েরা যেমন ছাতে বারান্দায় জানলায় বেরিয়ে পড়ে, তাদের আবরণের দিকে আর মন থাকে না। তেমনি সেদিন সমস্ত দেশের বর আসবার বাঁশি যেমনি শোনা গেল। মেয়েরা কি আর ঘরের কাজ নিয়ে চুপ করে বসে থাকতে পারে? উলু দিতে দিতে, শাঁখ বাজাতে বাজাতে তারা সেখানে দরজা জানলা দেওয়ালের ফাঁক পেলে সেখানেই মুখ বাড়িয়ে দিলে। সেদিন আমারও দৃষ্টি এবং চিত্ত, আশা এবং ইচ্ছা উন্মত্ত নবযুগের আবিরে লাল হয়ে উঠেছিল। এতদিন মন যে জগৎটাকে একান্ত বলে জেনেছিল এবং জীবনের ধর্ম, কর্ম, আকাঙ্ক্ষা ও সাধনা যে সীমাটুকুর মধ্যে বেশ গুছিয়ে সাজিয়ে সুন্দর করে তোলবার কাজে প্রতিদিন লেগেছিল, সেদিনও তার বেড়া ভাঙেনি বটে। কিন্তু সেই বেড়ার উপর দাঁড়িয়ে হঠাৎ যে একটি দূর দিগন্তের ডাক শুনলুম, স্পষ্ট তার মানে বুঝতে পারলুম না, কিন্তু মন উতলা হয়ে গেল। তারপর কি হলো? তারপর কি হলো জানবো আমরা পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।